শনিবারে সে একই 5টা লোকেশানে। এবং আমরা দেখি যে এবার মাত্রাতিরিক্ত আরও বেশি, PM2.5 অ্যারাউন্ড 90-র উপরে। বর্তমানে এই নগরীতে অনেক রাস্তা ও অবকাঠামো নির্মাণের কাজ চলছে, তবে যথাযথ নিয়ম মেনে এসব কাজ না করার পাশাপাশি শহরের পুকুরগুলো ভরাটের কারণে দূষণের মাত্রা বাড়ছে। ভূমিকম্পের পরবর্তী যে ইফেক্ট হতে পারে অথবা ভূমিকম্পের সময় যে ইফেক্টটা হতে পারে সেটা বেশি ক্ষতিকর হতে পারে যদি গ্রাউন্ড ওয়াটার লেভেল কমে যায়, সেখানে একটা ভয়ের জায়গার পরিমাণ হয়ে যায়। তো সেখানে কি কলাপস করার সম্ভাবনা আরো বেশি থাকে। এমন পরিস্থিতিতে ভূমিকম্প নিয়ে সচেতনতা বাড়াতে কার্যক্রম নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তানিম রহমান, চ্যানেল 24। 5টা জায়গায় এয়ার কোয়ালিটি মেজার করেছিলাম, যেখানে আমরা মেইনলি ফোকাস করেছিলাম ডাস্ট PM2.5 এবং PM10। PM2.5 আমরা পেয়েছিলাম অ্যারাউন্ড 80 to 90 মতো, যা তুলনামূলক ছিল অনেক বেশি। দীর্ঘদিন ধরে রাজশাহীতে পরিবেশ নিয়ে কাজ করা দুটো স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে ডে টাইমে সর্বোচ্চ নয়েজ লেভেল হওয়া উচিত বাংলাদেশ রুলস অনুযায়ী 70 ডেসিবেল। পরীক্ষাতে পেয়েছি প্রায় 90 ডেসিবেলের কাছাকাছি নয়েজ লেভেল। আমরা এর আগে নগরের বিভিন্ন জায়গায় শব্দের মাত্রা মেজার করেছিলাম, নগরীর 5টা গুরুত্বপূর্ণ জায়গায়। সেখানেও আমরা দেখেছিলাম অ্যাভারেজ শব্দের পরিমাণ পাওয়া গিয়েছিল 88 থেকে 90 ডেসিবেলের মধ্যে। প্রায় একই রকম। এখানে আমরা দেখেছি যে বাংলাদেশের গভর্নমেন্টের যে রেগুলেশন আছে সেই রেগুলেশনটা এক্সিড করে গেছে সব জায়গাতেই, বিশেষ করে বাণিজ্যিক এরিয়াগুলোতে, যেখানে হচ্ছে দিনের বেলা থাকা উচিত 70 ডেসিবেল, সেখানে আমরা পেয়েছি 90 ডেসিবেলের কাছাকাছি। এখানে তো শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এটা কেমন? শিক্ষা আমাদের যেটা আছে 2006 থেকে যেটা হয় সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেক্ষেত্রে দিনের বেলা সাউন্ড লেভেল থাকা হচ্ছে 60 ডেসিবেল, 60 ডেসিবেল। সেই তুলনায় এখানে আমরা যেটা পেয়েছি তা অনেক বেশি। কেন এই মাত্রাটি মাপছেন এবং এটি দিয়ে আপনারা কি করতে চান? কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে রাজশাহীতে শব্দের বিভিন্ন মাত্রা এসেছে, মেজার করা হয়েছে। আমাদের একটা এসআরও আছে, এসআরও 3.1, যেটা 2006-এ আসে শব্দ দূষণের উপরে, যেখানে বিভিন্ন এরিয়াকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন আছি রেলগেট এরিয়া, যেটা বাণিজ্যিক এরিয়ার মধ্যে পড়ে, যেখানে বাংলাদেশের এসআরও অনুযায়ী সর্বোচ্চ শব্দের মাত্রা দিনের বেলা হওয়া উচিত 70 ডেসিবেল। আমরা সেই জন্য এখানে মাপছি এবং মেপে দেখছি যে শব্দের মাত্রা কতটুকু আসে। এ পর্যন্ত আমরা পেয়েছি অ্যাভারেজ এখানে প্রায় 90 ডেসিবেলের মতো এসেছে। অনেকটাই বেশি। বেশ অনেকটাই বেশি। আপনার কাছে একটু জানতে চাই যে আন্তর্জাতিক সংস্থা যে জরিপটি চালিয়েছিল তার সঙ্গে আপনারা বাস্তবে কতটা মিল পেলেন? ওনাদের সাথে একটু কম পেয়েছি, ওনাদের তুলনায় আমরা বেশ অনেকটাই কম পেয়েছি। ওনাদের ক্ষেত্রে এসেছিল 100 ডেসিবেলের বেশি, কিন্তু আমরা পেয়েছি 90 ডেসিবেল, কিন্তু তাও স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। কারণ আমরা জানি যে মাত্রাতিরিক্ত শব্দ হলে সেটা হচ্ছে আমাদের শ্রবণ শক্তি কমিয়ে দেয়, এমনকি আমাদের হার্টের সমস্যা হতে পারে, শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। আপনারা এই যে জরিপটি চালাবেন এটার ফলাফল আপনারা কি করবেন শেষ পর্যন্ত? এটার মূল উদ্দেশ্য হচ্ছে শব্দ দূষণের মাত্রা যদি বেশি হয় তাহলে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, যেন অযথা যত্রতত্র হর্ন না বাজায়, এবং বিভিন্ন জায়গায় সেমিনার করা, শব্দ দূষণের ক্ষতিটা তুলে ধরা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম। আমি যখন দেখলাম যে কয়েনগুলো একটু বাংলাদেশি কয়েনের থেকে একটু আলাদা, তখন আমার আগ্রহ জাগে যে বিভিন্ন দেশি বিদেশি কয়েন সংগ্রহ করা। আত্মীয় স্বজন বা বিদেশে থাকা বন্ধু বান্ধবের কাছ থেকে সংগ্রহ করতেন, আবার কারো কাছে দুর্লভ কয়েন রয়েছে এমন তথ্য পেলেই ছুটেন দেশ বিদেশে। বেতনের একটা অংশই যেন বরাদ্দ থাকে কয়েনের জন্য। বর্তমানে জাতিসংঘর যে 194টা দেশ আছে, সবগুলো দেশের অন্তত একটা হলেও আমার কাছে কয়েন আছে। এছাড়া কিছু আছে ডেড কান্ট্রি। ডেড কান্ট্রি বলা হয় সেই কান্ট্রিগুলোকে যেগুলো আর নাই বর্তমানে, সেটা হয়তো অন্য দেশের সাথে অ্যাড হয়েছে অথবা স্বাধীন হয়ে গেছে বা ডিভাইডেড হয়ে গিয়েছে, অথবা বিভিন্ন আইল্যান্ডও আছে। এগুলো যদি হিসাব করি তাহলে অ্যারাউন্ড 465টার মতো আছে আমার ইন্ডিভিজুয়ালের জুরিসডিকশন, যেটা হচ্ছে ডেড হয়ে গেছে অথবা বর্তমানে আছে 194টা আছে। এবং আমার টোটাল কয়েনের সংখ্যা প্রায় 5000-এর মতো আমার সংগ্রহ।
জাকিরের লক্ষ্য নিজস্ব মিউজিয়ামের মাধ্যমে এগুলো সংরক্ষণ করে 90 দশকের শুরুতে আমি স্কুলের ছাত্র, খুবই কম বয়স, প্রাইমারি স্কুলে পড়ি। তখন মা একদিন আমাকে লিবিয়ার কিছু কয়েন এবং নোট দেখায়। যখন লিবিয়ার কয়েনগুলো আমি হাতে পাই, তখন দেখি যে আমি সচরাচর বাংলাদেশি কয়েন থেকে সেই কয়েনগুলি একটু আলাদা। তখন আমার মনের মধ্যে ইচ্ছা জাগে যে সেই মুদ্রাগুলো সংগ্রহ করি, আর তখন থেকে আমার শুরু হয়ে যায় মুদ্রা সংগ্রহ। দেশের বাইরে অনেক আত্মীয় স্বজন থাকেন, তারপরে আমিও দেশের বাইরে যখন যাই, কয়েকটা দেশে আমিও গিয়েছি, ভ্রমণ করেছি, সেখান থেকে নিয়ে আসা। অফকোর্স বাবা মার কাছ থেকে তো পেয়েছি বেশ কিছু দেশের কয়েন, আর দেশেও এখান থেকেও কেনা যায়, দেশের মধ্যেও। আমাদের এখানে বিএনসিএস নামে একটা ইয়ে আছে, বাংলাদেশ নিউমিস্টিক কালেক্টর সোসাইটি। তারা অকশনের আয়োজন করে থাকে ঢাকা জিপিওতে, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ। সেই অকশন গুলোতেও হচ্ছে কয়েন বিক্রি হয়, দেশি বিদেশি পুরাতন মুদ্রাও বিক্রি হয়ে থাকে, সেখান থেকে সংগ্রহ করা মুদ্রা। শুরুতে বিভিন্ন দেশের কয়েনের প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। পরে জাকির হোসেন মনোযোগী হন ব্রিটিশ শাসিত ভারতের কয়েন সংগ্রহে। এরপর মৌর্য, অটোমান ও মোগল সাম্রাজ্য সহ বিভিন্ন ডাইনেস্টির দুষ্প্রাপ্য কয়েন জমাতে শুরু করেন শিক্ষক জাকির হোসেন। এমনকি আলেকজান্ডারের আমলের কয়েনও রয়েছে তার ঝুলিতে। তো আমার কাছে আছে সুলতানি কয়েন বলি, আমি হচ্ছে বেঙ্গল সুলতান বলি, দিল্লি সুলতান বলি, মুঘল আমলের কয়েন পড়ি। এগুলো এর পরে তো আসে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন, এবং বিভিন্ন দেশের কয়েনও আছে। বর্তমানে জাতিসংঘের যে দেশগুলো আছে অ্যারাউন্ড 194, তার অ্যাটলিস্ট একটা হলেও আমার কয়েন আছে সবগুলো। আর বিলুপ্ত দেশ, তারপরে দ্বীপ, এগুলো যদি কনসিডার করি তাহলে আমার প্রায় 465টার আছে। বর্তমানে সব মিলিয়ে তার সংগ্রহে রয়েছে 190টি দেশ ও বিভিন্ন সাম্রাজ্য সহ 5000-এর মতো কয়েন। গত 30 বছর ধরে